আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে একটু দেখবেন, কারণ আজ আমরা আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে কথা বলবো। আজ আমরা দেখব 1977 সালের আগে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তারপর 1977 থেকে 2011 পর্যন্ত বামফ্রন্ট সরকারের আমলে বাংলার অর্থনীতি, শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং গ্রাম বাংলার যে পরিবর্তন হয়েছিল অর্থনৈতিকগতভাবে, সেটা কেমন ছিল। তারপর 2011 থেকে 2026 পর্যন্ত বাংলার বর্তমান আর্থিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর সাম্প্রতিককালে যে রাজনৈতিক পালাবদল ঘটেছে, তারপর সরকার এ রাজ্যে কি শুরু করেছে সেটাও আলোচনা করব। আর সবশেষে একটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো, সত্যিই কি বাংলার উন্নয়ন নিয়ে যে প্রচার করা হয় সেটা পুরো সত্যি নাকি বাস্তবে অন্য কিছু বলছে। তো নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। বন্ধুরা, পশ্চিমবঙ্গ মানেই একসময় ছিল ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্যগুলোর মধ্যে একটি। স্বাধীনতার পর কলকাতা ছিল দেশের অর্থনৈতিক রাজধানী। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর, উত্তরপাড়া, খড়গপুর এই অঞ্চলগুলো ছিল শিল্পের কেন্দ্র। কিন্তু 1960-এর দশকের শেষের দিক থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে খাদ্য সংকট, বেকারত্ব, শ্রমিক অসন্তোষ, নকশাল আন্দোলন, কেন্দ্রের বৈষম্যমূলক নীতি, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে ঢুকে পড়ে। 1970-এর দশকে মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। অধিকাংশ কৃষক ছিল ভাগ চাষী, জমির মালিক ছিল হাতে গোনা কিছু বড় বড় জমিদার আর জোরদার পরিবার। গ্রামের দরিদ্র কৃষকদের কোনো জমির অধিকার ছিল না। হাজার হাজার মানুষ বছরের পর বছর অন্যের জমিতে কাজ করেও নিরাপত্তা পেত না। কৃষি উৎপাদন কম ছিল, সেচের ব্যবস্থা দুর্বল ছিল, গ্রামীণ রাস্তা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। শুধু গ্রাম নয়, শহরের অবস্থাও খুব একটা ভালো ছিল না। কলকাতা ও শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হচ্ছিল, শ্রমিকদের বেতন বকেয়া থাকতো, বেকার যুবকদের সংখ্যা দিনের দিন বাড়ছিল। সেই সময় কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে বড় শিল্প বিনিয়োগ পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে যেতে শুরু করে। ফ্রেড ইকুইলাইজেশন পলিসির মতো নীতির কারণে বাংলার শিল্পে বড় ধাক্কা খায়। বাংলার কয়লা, লোহা, খনিজ সম্পদের সুবিধা থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়। এই পরিস্থিতির মধ্যে 1977 সালে ক্ষমতায় আসে বামফ্রন্ট, আর এই সময় থেকেই পশ্চিমবঙ্গে এক নতুন অধ্যায় শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, বামফ্রন্ট সরকার আসার পর আসলে কি পরিবর্তন হয়েছিল আমাদের এই রাজ্যে। প্রথমেই বলতে হবে ভূমি সংস্কারের কথা। অপারেশন বর্গা শুধুমাত্র একটা সরকারি প্রকল্প ছিল না, এটা ছিল বাংলার গ্রামীণ অর্থনীতির ভিত বদলে দেওয়ার আন্দোলন। লাখ লাখ ভাগ চাষীকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। বহু কৃষক প্রথমবার নিজেদের জমির অধিকার পায়। ছোট ও প্রান্তিক কৃষকদের হাতে জমির মালিকানা পৌঁছে যায়। এর ফলে গ্রামের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসে। আগে যারা অনিশ্চয়তার মধ্যে ছিল, তারা উৎপাদনে আগ্রহী হয়, কৃষিতে বিনিয়োগ বাড়ে। আর যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন, তারা অনেক সময় এই তথ্যটা একদম এড়িয়ে যান যে 1980 এবং 1990-এর দশকে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে দেশের অন্যতম সফল রাজ্যে পরিণত হয়েছিল। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের প্রথম সারিতে উঠে আসে। আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের শীর্ষ রাজ্যগুলোর মধ্যে পৌঁছেছিল। মাছ উৎপাদনেও পশ্চিমবঙ্গ এগিয়ে যায়। গ্রাম বাংলার অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। একটা সময় পশ্চিমবঙ্গকে বলা হতো ভারতের খাদ্য আন্দোলনের রাজ্য, কিন্তু বাম আমলে সেই বাংলা খাদ্য উৎপাদনে আত্মনির্ভরতার দিকে এগোয়। শুধু তাই নয়, পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করে গ্রামের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়। আর যে বিকেন্দ্রীকরণের কথা সবাই বলে, পশ্চিমবঙ্গে সেই পঞ্চায়েত গণতন্ত্র বাস্তব রূপ পেয়েছিল বাম আমলেই। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। গ্রামের রাস্তা, স্কুল, সেচ, স্বাস্থ্যকেন্দ্র এসবের উন্নয়নে পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই সময়। শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছিল সেই সময়। গ্রামের দরিদ্র পরিবার থেকে প্রথম প্রজন্মের বহু ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়ার সুযোগ পায়। সরকারি স্কুল ও কলেজের সংখ্যা বাড়ে।
উচ্চশিক্ষায় সুযোগ বাড়ে, কলকাতা, যাদবপুর, বর্ধমান, কল্যাণী, বিদ্যাসাগর, উত্তরবঙ্গ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ হয়। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিস্তার ঘটে। যদিও সীমাবদ্ধতা ছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি সহজলভ্য ছিল। আজকের মতো নয় যে নীল সাদা রং করে বড় বড় বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে স্বাস্থ্য বলে কিছু ছিল না এমন নয়। এখন অনেকে বলেন বাম আমলে শুধু কৃষি হয়েছে, শিল্প হয়নি, কিন্তু এই কথাটাও পুরো সত্যি নয়। এটা ঠিক যে স্বাধীনতার পরের তুলনায় পশ্চিমবঙ্গের শিল্প অনেকটা পিছিয়ে পড়েছিল, কিন্তু তার পিছনে শুধুমাত্র বাম সরকার দায়ী ছিল এটা বলা ইতিহাসকে অর্ধেক বলা। কারণ কেন্দ্রীয় বিনিয়োগ বৈষম্য, লাইসেন্স রাজনীতি, ফ্রেড ইকুলাইজেশন নীতি এবং কর্পোরেটদের অন্য রাজ্যে সুবিধা দেওয়ার কারণে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত হয়েছিল। তারপরেও বাম আমলে দুর্গাপুর স্টিল অঞ্চল, হলদিয়া পেট্রোকেমিক্যাল, তথ্য প্রযুক্তি সেক্টর, সল্টলেক সেক্টর 5, ছোট ও মাঝারি শিল্প, এই সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল এই রাজ্যে। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় শিল্পায়নের নতুন চেষ্টা শুরু হয়। তথ্য প্রযুক্তি শিল্পে পশ্চিমবঙ্গে নতুন করে জায়গা করে নিতে শুরু করে। কলকাতার আইটি সেক্টর গড়ে ওঠে, প্রচুর বহুজাতিক কোম্পানি সল্টলেকে তাদের দপ্তর খোলে। কিন্তু এখানেই আসে সিঙ্গুর ও নন্দীগ্রামের বিতর্ক। শিল্পায়নের প্রয়োজনে জমি অধিগ্রহণের প্রশ্নে ভয়ঙ্কর রাজনৈতিক সংঘর্ষ তৈরি হয়। বিরোধীরা তখন কৃষকদের ভয় দেখিয়ে আন্দোলন গড়ে তোলে। শিল্প বনাম কৃষির যে মিথ্যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছিল তার রাজনৈতিক ফায়দা নেয় বিরোধীরা। আর এই আন্দোলনের ফলেই পশ্চিমবঙ্গ থেকে টাটা মোটরসের মতো বড় শিল্প প্রকল্প সরিয়ে নিয়ে চলে যায় গুজরাটে। আজও অনেক অর্থনীতিবিদ বলেন সিঙ্গুর প্রকল্প সফল হলে পশ্চিমবঙ্গের শিল্পচিত্র সম্পূর্ণ অন্যরকম হতে পারত। তারপর 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। পরিবর্তনের নামে নতুন সরকার ক্ষমতায় এলেও গত 15 বছরে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। প্রথম দিকে কিছু সামাজিক প্রকল্প জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে রাজ্যের ঋণের বোঝা ভয়ঙ্কর ভাবে বাড়তে থাকে। আজ পশ্চিমবঙ্গ দেশের সবচাইতে বেশি ঋণগ্রস্ত রাজ্যগুলির মধ্যে একটি। প্রতি বছর রাজ্যের আয়ের বড় অংশ শুধু ঋণের সুদ মেটাতেই খরচ হয়ে যাচ্ছে। নতুন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সেইভাবে বড় সাফল্য দেখাতে পারেনি। বহু পুরনো শিল্প বন্ধ হয়েছে বা দুর্বল হয়েছে। কর্মসংস্থানের সংকট আরো বেড়েছে। লাখ লাখ যুবক কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে। গ্রাম বাংলার অর্থনীতিতে সমস্যাও বাড়তে থাকে। কৃষকদের উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য দাম নিয়ে অসন্তোষ বাড়ে। একদিকে কেন্দ্রীয় সরকারের নীতির প্রভাব, অন্যদিকে রাজ্যের দুর্বল পরিকল্পনা। দুয়ের চাপে সাধারণ মানুষরা সমস্যায় পড়ে। শুধু অর্থনীতি নয়, দুর্নীতি নিয়েও বড় প্রশ্ন উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, রেশন পাচার, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, এসব নিয়ে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু যুবক চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন। অপরদিকে তৃণমূলের ছোট বড় মেজ নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, বড় বড় পেল্লাই বাড়ি বানিয়েছে। সেই ক্ষোভের ফলেই 2026 সালের এই মে মাসেই পিসি ভাইপোর সাম্রাজ্যের পতন ঘটল। তারপরে এলো বিজেপির নতুন সরকার, বিজেপির নেতৃত্বে নতুন সরকার আমাদের রাজ্যে। এখন আসি সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কথায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা দ্রুত প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের পথে হাঁটছে। বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করেছে আরএসএস এর মাধ্যমে। তাদের দাবি তারা পশ্চিমবঙ্গে শিল্প, পরিকাঠামো ও প্রশাসনিক সংস্কার আনবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবে কি হচ্ছে আজকে? এই অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক মেরুকরণ আরো বেড়েছে আমাদের রাজ্যে, যেটা অতীতে কিন্তু ছিল না। বিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক চাপ, রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ, সামাজিক বিভাজন, এসব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিজেপির সমর্থকরা বলছেন তারা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কিন্তু বিরোধীরা বলছে এর আড়ালে রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা চলছে। আর আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। আর এখানেই মানুষ আবার নতুন করে বামফ্রন্ট আমলকে মনে করতে শুরু করেছে। কারণ মানুষ তুলনা করছে, একদিকে বর্তমানের ভয়ঙ্কর বেকারত্ব, দুর্নীতি, ঋণের বোঝা, রাজনৈতিক হিংসা,
অন্যদিকে তারা মনে করছে একটা সময় অন্তত গ্রামের দরিদ্র মানুষ জমির অধিকার পেয়েছিল, সরকারি স্কুল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছিল, বিনামূল্যে স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসার সুযোগ পেয়েছিল, পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল। আজকে অনেক তরুণ যুবক যুবতী হয়তো বামফ্রন্ট আমলকে নিজের চোখে দেখেনি, কিন্তু তাদের বাবা মা জানেন গ্রামে প্রথম রাস্তা কবে হয়েছিল, প্রথম বিদ্যুৎ কবে এসেছিল গ্রামে, প্রথম স্কুল কবে তৈরি হয়েছিল, প্রথম সেচের ব্যবস্থা কবে হয়েছিল। তারা জানেন অপারেশন বর্গা কিভাবে গ্রামের মানুষের জীবন বদলে দিয়েছিল। বামফ্রন্ট সরকারের সমালোচনা অবশ্যই করা যায়, শিল্পায়নে আরো দ্রুত পদক্ষেপ নেওয়া যেত, সংগঠনের মধ্যে জড়তা এসেছিল, কিছু ক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতাও ছিল, কিন্তু একটা জিনিস অস্বীকার করা যায় না, বামফ্রন্ট পশ্চিমবঙ্গের সমাজ ও অর্থনীতির ভিতকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। আজ যারা শুধুমাত্র প্রচার দিয়েই ইতিহাস বদলাতে চান তাদের একটা প্রশ্ন করা খুব দরকার, যদি বামফ্রন্ট শুধুই ব্যর্থ হতো তাহলে 34 বছর ধরে বাংলার মানুষ কেন তাদের বারবার ক্ষমতায় এনেছিল? শুধুমাত্র রাজনৈতিক শক্তি দিয়ে নয়, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন ঘটিয়েছিল বলেই বামফ্রন্ট দীর্ঘদিন মানুষের সমর্থন পেয়েছিল। আজকের বাংলার সবচাইতে বড় সংকট হলো কর্মসংস্থান। শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না, সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ, বেসরকারি শিল্পের অভাব, ছোট ব্যবসায় মন্দা, সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষ আবার বিকল্প খুঁজছে, আর এই জায়গাতেই আবার নতুন করে উঠে আসছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বা সিপিআইএম এর নাম এবং বাম রাজনীতির প্রশ্ন। কারণ মানুষ বুঝতে শুরু করেছে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ বা আবেগ দিয়ে অর্থনীতি চলে না। উন্নয়নের জন্য দরকার সঠিক পরিকল্পনা, দরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, কর্মসংস্থান, সব ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী নীতি এবং পরিকল্পনা। একটা সময় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পঞ্চায়েতকে শক্তিশালী করেছিল, আজ আবার মানুষ প্রশ্ন করছে সেই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ কোথায় গেল? একটা সময় গ্রামের গরিব মানুষ ভূমির অধিকার পেয়েছিল, আজ মানুষ প্রশ্ন করছে সেই সামাজিক নিরাপত্তা কোথায়? একটা সময় সরকারি শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের ভরসা ছিল, আজ মানুষ প্রশ্ন করছে সেই মানটা কোথায় গিয়ে নেমেছে? পাস ফেল উঠে গেছে, স্কুল কলেজে ছাত্রছাত্রী যাচ্ছে না, টিচার নেই। বন্ধুরা, ইতিহাসকে কখনো শুধুমাত্র প্রচার দিয়ে বদলানো যায় না, ইতিহাসের বিচার হয় মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ জানে 1977 সালের আগে বাংলার অবস্থা কি ছিল, মানুষ এটাও জানে বামফ্রন্ট আমলে কি পরিবর্তন হয়েছিল, আবার মানুষ এটাও দেখছে গত 15 বছরে বাংলার অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অন্ধ সমর্থন করা নয়, উদ্দেশ্য হলো তথ্য দিয়ে আলোচনা করা। কারণ রাজনৈতিক মত আলাদা হতে পারে, কিন্তু ইতিহাসের সত্যিটা জানা খুব দরকার। বাংলার মানুষ একসময় কৃষি বিপ্লব দেখেছে, পঞ্চায়েত গণতন্ত্র দেখেছে, ভূমি সংস্কার দেখেছে, আবার শিল্প হারানোর কষ্টও দেখেছে, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভও দেখেছে। তাই আজকের বাংলার সামনে সবচাইতে বড় প্রশ্ন হলো কোন পথে যাবে বাংলা আজকে, শুধু প্রচারের পথে নাকি বাস্তব উন্নয়নের পথে? যদি এই ভিডিওতে বলা তথ্যগুলো গুরুত্বপূর্ণ বলে আপনাদের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কারণ ইতিহাসকে জানানো একটা রাজনৈতিক দায়িত্ব। আর কমেন্টে লিখুন আপনার মতে পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল সময় কোনটা ছিল আর কেনই বা ছিল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।